Hello viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব কিছু লিঙ্কারস এর ব্যবহার, কোন কোন লিঙ্কার গুলো কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় সবগুলো দেখে নিব। কারণ আমরা যদি আমাদের ইংলিশ স্পিকিংটাকে বা স্পেশালি বলেন যে যারা আইএলটিএস রাইটিং দিবেন, রাইটিং এ দেখা যাচ্ছে আপনার লিঙ্কারের ব্যবহার খুব বেশি হয়ে থাকে এবং এর উপর ডিপেন্ড করে নাম্বারটাও ভেরি করে। আপনি যদি সুন্দর সুন্দর লিঙ্কার্স ইউজ করে আপনার রাইটিং করতে পারেন তাহলে অনেক নাম্বার ক্যারি করা যায়। তো এই জন্য লিঙ্কার্সটা জানা খুবই দরকার, সেই স্পিকিং এ হোক, রাইটিং এ হোক বা আপনার ডে টু ডে লাইফে যারা স্টুডেন্ট তাদের ক্লাসে বা বিভিন্ন এক্সামে এই লিঙ্কারের ব্যবহার হয়ে থাকে। তো আমরা দেখে নিব যে কোন কোন লিঙ্কারগুলো কখন কিভাবে ব্যবহার করা হয় সেগুলো। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সাম্পল সহকারে সবগুলো লিঙ্কারের ব্যবহার দেখাতে পারবো না, তাহলে ভিডিওটি অনেক বিশাল হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন সিচুয়েশনে কোন পজিশনে কোন লিঙ্কারগুলো ব্যবহার করা হয়। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজে থেকেই সেই লিঙ্কারগুলোর ইউজ করতে পারবেন। তো চলুন দেখেন, প্রথমে আমরা যখন কোন এসে বলেন বা কোন লেখালেখি শুরু করি তখন আমরা যদি কোনো অর্ডার বা কোনো লিস্ট নিয়ে আমরা আলোচনা করি, মানে আপনি একটা বিষয়ে কথা বলতে যাচ্ছেন, তো দেখা যাচ্ছে আমরা ওই বিষয়গুলোকে কি করি, কয়েকটা ধাপে আমরা ভাগ করি, তাই না? যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে কিন্তু আমরা বলি। তো এগুলো বলতে গেলে আমাকে প্রথমে যে লিঙ্কার গুলো ব্যবহার করতে হবে, আর এটাকে আপনি এটা বলতে পারেন যে লিস্টিং, অথবা কি বলতে পারেন, ধরেন লিস্টিং এবং অর্ডার বলতে পারেন। লিস্টিং এবং অর্ডার বলতে গেলে আপনার কি ধরনের লিঙ্কার গুলো আসতেছে, এইটা হলো একটা আপনার লিস্টিং এবং অর্ডারের কি কি লিঙ্কার সেটা আমি আগে দেখাবো, রাইট? তাহলে হচ্ছে প্রথমে কি বললাম যে আমরা বলি যে ফার্স্টলি, তাই না? আমরা এটা বলি যে প্রথমত, যার বাংলা অর্থ হচ্ছে প্রথমত। তারপর আরেকটা বলি কি সেকেন্ডলি, তাই বলি না, সেকেন্ডলি। তারপর কি বলি থার্ডলি, তারপর আমরা দেখেন বলি ফোর্থলি, লাস্টে আমরা কি বলি লাস্টলি। তাহলে দেখেন এই লিঙ্কার গুলো আমাদের জানা দরকার বা জানতে হবে। যখন আপনি কয়েকটা বিষয়ে কথা বলবেন তখন আমরা বলি ফার্স্টলি, মানে একটা বিষয়ে কথা বললেন, তারপরে আবার সেকেন্ডলি বলে একটা কমা দিয়ে সেখানে যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা বললেন, আবার থার্ড ফুল স্টপ দিয়ে শেষ করলেন সেকেন্ড অপশনটা, তৃতীয়টাতে বলার পরে আবার এখানে কমা দিয়ে আবার ওই কথাটা বলতেছেন, এভাবে আমরা বলি। এই যে লাস্টলি বলি, তা আমরা এটাকে লাস্টলি বলবো না, আরেকটু স্মার্ট ওয়েতে বলবো। কিভাবে বলবো আরেকটু স্মার্ট ওয়েতে? আরেকটা বলা যায় যেটা হলো ফাইনালি বলি, তাই না? এটাও বলি লাস্টলি বা ফাইনালি, মানে যেটা সবশেষে আপনি বলতেছেন। কিন্তু এটা না বলেও আমরা আরেকটা স্মার্ট কি লিঙ্কার বলতে পারি, সেটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট। আপনি এগুলো লাস্টলি বা ফাইনালি ব্যবহার না করে যদি আপনি আইএলটিএস রাইটিং এ এই কথাটা ইউজ করেন লাস্ট বাট নট লিস্ট, এই লিঙ্কারের জন্য আপনি 1 নাম্বার হলেও বা 0.5 হলেও বেশি নাম্বার পাবেন বা ক্যারি করবেন, রাইট? তো এই জিনিসগুলো আমাকে জানতে, ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক একটা ভাইটাল ইস্যু হয়ে যায়। তো এই ছোট জিনিস না জানলে কিন্তু আপনি ওখানে ইউজ করতে পারবেন না। আবার দেখেন এখানে ফার্স্টলি বলছিলেন, যেটা প্রথমত। আপনি আইএলটিএস এ যদি এই যে এক্সাম্পল গুলো বা যে বিষয়ে কথা বলতে যাচ্ছেন আপনি প্রথমে যদি বলেন ফার্স্টলি দিয়ে শুরু করেন তো কেমন নাম্বার পাবেন? কিন্তু আপনার পাশাপাশি যদি আরেকজন বলে যে টু বিগিন উইথ, দেখেন একজন যদি এই কথা বলে ডেফিনেটলি আপনার থেকে সে বেশি নাম্বার পাবে। কিন্তু কারণ কি, ফার্স্টলি এটা তো আমরা নরমালি সবাই ব্যবহার করি, বাট এটা কিন্তু সবাই ব্যবহার করে না, টু বিগিন উইথ। বা আরেকটা বলতে পারেন সেটা হচ্ছে টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ বা টু স্টার্ট উইথ। ফার্স্টলি না বলে যদি আপনি এই কথাটা বলেন যে টু বিগিন উইথ, হ্যাঁ, বা টু স্টার্ট উইথ এই কথাটা বলেন, তাহলে আপনি কি করলেন, আগেই প্রথমে যে আপনার এক্সামিনার তার কি করলেন, আপনি তাকে ইমপ্রেস করলেন যে না
ছেলেটা বা যে যে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, সে কি করছে, ভালো একটা লিঙ্কার ইউজ করছে, টু বিগিন উইথ বা টু স্টার্ট উইথ দিয়ে শুরু করছে। আবার আপনি যখন লাস্টে বলতেছেন, লাস্টলি বা ফাইনালি না বলে আপনি বলতেছেন কি, লাস্ট বাট নট লিস্ট। এটা যখন বলবেন তখন আপনার সম্পর্কে একটা গুড আইডিয়া আসবে তার, ওকে, একটা ভালো একটা আইডিয়া আসবে, এবং আপনার এইটাকে যে লেখাটাকে এটা আই ক্যাচিং হবে, রাইট। আর লাস্ট বাট নট লিস্ট এর অর্থটা হচ্ছে, যদিও বিষয়টা লাস্টে বলতেছেন, বাট কিন্তু এর গুণগত মান বা এইখানে যে কথাগুলো বলছেন সেটা কিন্তু মূল্যহীন নয়, এটাও ওই আগের গুলোর মতোই। এটা বোঝানোর জন্য বলা হয় লাস্ট বাট নট লিস্ট। তাহলে দেখেন আমরা কি স্মার্টলি লিস্টিং বা অর্ডার, অর্ডার মানে সিরিয়াল, তাই না? সিরিয়াল গুলো বলতে গেলে আমরা কিভাবে এটা ব্যবহার করব, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, এটা না বলে ফার্স্টলির পরিবর্তে আমরা ব্যবহার করব টু বিগিন উইথ বা টু স্টার্ট উইথ বলবো। সেকেন্ডলি জায়গায় সেকেন্ডলি বলতে পারেন, থার্ডলি, ফোর্থলি বলতে পারেন। আর লাস্টের জায়গায় আমরা বলবো কি, লাস্ট বাট নট লিস্ট, রাইট। তো এইভাবে আমরা এটা ইয়ে করলাম। এবার দেখেন, যখন আমরা কোনো বিষয়ের প্রতি হাইলাইট করি বা স্ট্রেস করি, মানে একটু জোর দিই, তখন আমরা কি কোন কোন লিঙ্কার গুলো ব্যবহার করি। হাইলাইট বা যখন আমরা কোনো বিষয়ের প্রতি জোর দিই, স্ট্রেস করি, তখন কোন কোন লিঙ্কার গুলো ব্যবহার করি সেটা একটু দেখবো। তাহলে হাইলাইট লিঙ্কার, না হাইলাইটিং লিঙ্কার, হ্যাঁ, হাইলাইটিং, অথবা আপনি কি বলতে পারেন, এটা বলতে পারেন যে এটা স্ট্রেসিং, হাইলাইট বা স্ট্রেসিং। এইখানে কি কি আপনি লিঙ্কার গুলো ব্যবহার করতে পারেন। হাইলাইট বা স্ট্রেসিং মানে কোন বিষয়ে আপনি একটু গুরুত্ব দিয়ে যাচ্ছেন, গুরুত্ব দিয়ে কোনো বিষয়কে আপনি বোঝাতে যাচ্ছেন। তো এই বিষয়টা বলার আগে আপনি যদি বলেন যে পার্টিকুলারলি, পার্টিকুলারলি, তাহলে দেখুন পার্টিকুলারলি বলে কমা বলে আপনি যেই বিষয়টা বলবেন সেটা বলে দিবেন, রাইট। বা আপনি বলতে পারেন যে ইন পার্টিকুলার, তাহলে পার্টিকুলারলি বলতে পারেন বা ইন পার্টিকুলার বলতে পারেন, বা আরেকটা বলতে পারেন স্পেশালি। তাহলে এই দেখেন, কোনো বিষয়ে যখন আপনি কথা বলবেন বা একটু জোর দিবেন, তখন আমরা এই লিঙ্কার গুলো ইউজ করতে পারি, পার্টিকুলারলি বা ইন পার্টিকুলার বা স্পেশালি। একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এই ছোট্ট ছোট্ট আপনার লিঙ্কার গুলো কিন্তু আপনার যে লেখার স্টাইলটা, হ্যাঁ, সেটা অনেকাংশে স্টাইলিশ করে ফেলবে, রাইট। একটু যদি আপনি এই জিনিসগুলো খালি একটু আয়ত্ত করতে পারেন, আপনি কোনো জিনিস লিখতেছেন, বিষয় হাইলাইটিং করতে যাচ্ছেন, আপনি ইন পার্টিকুলার দিয়ে কমা দিয়ে ওই বিষয়টা বলেন, আপনার কি এক্সামিনের কাছে আপনার লেখাটা আই ক্যাচিং হবে। এবং আপনি যদি স্পিকিংও করেন, আপনার কেউ যদি শুনে আপনি স্পিকিং বলবেন যে না, ছেলেটা বা যে স্পিকার সে খুবই কি অ্যাডভান্স বা অনেক ইংলিশ ভালো জানে, ছোটখাটো টুকিটাকি বিষয়গুলো সে মোটামুটি ভালোভাবে জানে। তাহলে দেখেন, আমরা কোনো পার্টিকুলার বিষয় যেটা হাইলাইট করতে চাই, আমরা এইগুলো ব্যবহার করতে পারি, পার্টিকুলারলি বা ইন পার্টিকুলার বা স্পেশালি। এগুলোতে সেন্টেন্স মেক করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেটা আমি দেখাচ্ছি না। যারা আপনারা অ্যাডভান্স লেভেলে তারা জানেন যে কিভাবে আপনি একটা কথা বলতেছেন। জাস্ট লিঙ্কার গুলো যদি না জেনে থাকেন, তাহলে এই লিঙ্কার গুলো ইউজ করে যদি আপনি আপনার সেই সেন্টেন্স গুলো মেক করেন, তাহলে আপনি একটা গুড নাম্বার বা গুড মার্কস ক্যারি করবেন, ওকে। এবার দেখেন, আমরা যখন কোনো বিষয়ে একটা বিষয় অ্যাড করলাম, এই যে আপনি দেখেন হাইলাইটিং বা স্ট্রেস করলেন, একটা বিষয়টাকে একটা হাইলাইট করলেন, করার পরে আপনি যদি আরেকটা বিষয়কে একটা অ্যাড করতে চান, তাহলে কিভাবে করবেন। আরেকটা বিষয়কে আপনি অ্যাড করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি কিভাবে করবেন, তাই না? তার মানে আপনি বলেন যে অ্যাডিং ইনফরমেশন, কোন ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছেন, তাহলে অ্যাডিং ইনফরমেশন। অ্যাডিং ইনফরমেশন গুলোতে যদি অ্যাড করতে চান কোন ইনফরমেশন, তখন কি লিঙ্কার গুলো ব্যবহার করবেন, সে জায়গায় দেখেন বলতে পারেন ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন বলতে পারেন, ওকে। তারপরে আরো বলতে পারেন যে ইন অ্যাডিশন বা অ্যাডিশনালিও বলতে পারেন, অ্যাডিশনালি বলতে পারেন। আবার বলতে পারেন, মানে এরকম অনেক আছে আর কি, জানতে হবে আর কি, বি সাইড বলতে পারেন, পাশাপাশি, হ্যাঁ। বি সাইড মানে কি, আপনি একটা বিষয়ে
অলরেডি বলেছেন, বলার পরে আপনার সেন্টেন্সটাকে আরেকটু লেন্দি করার জন্য, একটু বড় করার জন্য, কারণ আপনি যখন আইএলটিএস এ রাইটিং লিখবেন ছোট একবারে লিখলে তো আপনি নাম্বার পাবেন না, তাই না? একটা ওখানে কিন্তু ওয়ার্ড বলা আছে যে 250 ওয়ার্ড লিখতে হবে, এরকম একটা আপনার লিমিট থেকে, আর নিচে লিখলে কিন্তু আপনি ভালো নাম্বার পাবেন না, এর জন্য আপনার কিন্তু মার্ক কাটা যাবে। তো আপনার যখন একটা বিষয় হাইলাইট করলেন, করার পরে ইন অ্যাডিশন বা বিসাইড বা অ্যাডিশনালি বলে আরেকটা কি সেন্টেন্স অ্যাড করে দিলেন, তার মানে কি হলো, আপনার এখানে ওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেল, তাই না? আপনার কি হচ্ছে, রাইটিংটা একটু বড় হয়ে গেল। তাহলে বি সাইড ইউজ করতে পারেন, বা বলতে পারেন ফার্দার মোর, তাছাড়াও ফার্দার মোর বলতে পারেন, ফার্দার মোর বলতে পারেন। আবার বলতে পারেন যেমন অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম মানে এটা ছাড়া, অ্যাপার্ট ফ্রম মানেও কিন্তু এটা ছাড়া, অ্যাপার্ট ফ্রম দিস মানে এটা ছাড়া, মানে আপনি যে বিষয়ে বলতে যাচ্ছেন। ফার্দার মোর বলতে পারেন, অ্যাপার্ট ফ্রম দিস বলতে পারেন, বিসাইড বলতে পারেন, ইন অ্যাডিশন বলতে পারেন, অ্যাডিশনাল। দেখেন কতগুলো, কিন্তু আপনি চাইলে কিন্তু অনেকগুলো বলতে পারেন একটু চাইলেও, বা বলে না জি এছাড়াও কি অলসো বলে আমরা, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি অলসো। অলসো না ব্যবহার করে আজ থেকে আপনি ব্যবহার করেন বিসাইড বলেন, অ্যাপার্ট ফ্রম দিস বলেন, ফার্দার মোর, অ্যাডিশনালি, স্মার্ট লাগবে। বা আরেকটা বলতে পারেন যেটা খুবই এখন মানে চুজি মনে হয় সবার কাছে, বা সবাই বলে, সেটা হচ্ছে অন টপ অফ দ্যাট মানে এছাড়াও, অন টপ অফ দ্যাট মানে এছাড়াও, মানে আপনি যেটা বললেন সেটা ছাড়াও বলে এখানে কমা দিয়ে আপনি ওই সেন্টেন্সটা এখানে অ্যাড করে দিবেন, রাইট? ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, বিসাইড বলেন বা ফার্দারমোর বলেন, অ্যাপার্ট ফ্রম দিস, অলসো, অন টপ অফ দ্যাট, এগুলো হচ্ছে আপনি একটা কথা বলার পরে যখন অন্য একটা কথা অ্যাড করবেন তখন এইগুলো ইউজ করতে হবে। তবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনি যদি আপনার লেখাটাকে একটু স্মার্ট করতে চান, চুজি করতে চান, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ অন টপ অফ দ্যাট। এটা সব আমি প্রথমে সাজেস্ট করবো যে এটা ইউজ করবেন। দেন আপনি ব্যবহার করতে পারেন অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়া। তারপরে আপনি বিসাইড, ফার্দারমোর, মানে এরকম যদি আরো বেশি এক্সাম্পল দিতেছেন তখন আস্তে আস্তে এগুলো ব্যবহার করেন। এক জায়গায় হয়তো অন টপ অফ দ্যাট ব্যবহার করেন, আরেক জায়গায় অ্যাপার্ট ফ্রম দিস ব্যবহার করেন, তারপরে যদি আপনার প্রয়োজন মনে হয় ফার্দারমোর ব্যবহার করেন, বিসাইড বা ইন অ্যাডিশন এইগুলো ব্যবহার করেন। অলসো কথাটা খুব মানে চিপ মনে হয় আমার কাছে, এটা না ব্যবহার করাই এখন বেস্ট হবে। ওকে, এবার দেখেন আমরা কোন বিষয়কে যখন মনে করেন অ্যাডমিট করি, স্বীকার করতে যাই, তখন আমরা কিভাবে সেটা আমরা কোন ধরনের লিঙ্কার দিয়ে আমরা সেই সেন্টেন্সটা বলতে পারি। তাহলে আপনি এটাকে বলতে পারেন কি অ্যাডমিটেড, হ্যাঁ অ্যাডমিটেড লিঙ্কার বলতে পারেন, অ্যাডমিটেড লিঙ্কার, হ্যাঁ মানে যেটা আপনি স্বীকার করতেছেন, যে কি কি ভাবে স্বীকার করবেন যে হ্যাঁ ঠিক আছে তোমার এটা খুব ভালো, যুগ উপযোগী, বা এরকম মানে ওই জিনিসটাকে আপনি অ্যাগ্রি করলেন না তার সাথে, এরকম করতে গেলে আপনি কোন কোন লিঙ্কার গুলো ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে, দেখেন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং স্মার্ট মনে হয় সেটা হচ্ছে আনডাউটেডলি, 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 ওকে এটা বলতে পারেন যে আনডাউটেডলি। আরেকটা বলতে পারেন যে উইদাউট ডাউট, উইদাউট ডাউট, উইদাউট ডাউট, ওকে। তারপরে আরেকটা বলতে পারেন যে আনকোশ্চেনেবলি, আনকোশ্চেনেবলি, হ্যাঁ সন্দেহাতীত ভাবে। আনডাউটেডলি মানে সন্দেহাতীত ভাবে, তুমি যেটা বলেছো সেটা খুব ভালো একটা আইডিয়া, বা উইথাউট ডাউট মানে এটাও নিঃসন্দেহে, বা আনকোশ্চেনেবলি কোনো প্রশ্ন ছাড়াই তোমার যে আইডিয়া সেটা হচ্ছে কি এক্সিলেন্ট একটা আইডিয়া, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখেন কারো কোনো কিছু আমরা যদি স্বীকার করতে চাই বা কাউকে যদি আমরা একটু কমপ্লিমেন্ট দিতে চাই, তাহলে আমরা বলতে আনডাউটেডলি ইউ সেড ওয়েল, মানে নিশ্চিত তুমি খুব ভালো বলেছো, হ্যাঁ বা উইথাউট ডাউট ইউ আর এ গুড বয়, বা ইউ আর এ ইন্টেলিজেন্ট বয়, বা আনকোশ্চেনেবলি দিস ওয়াজ অ্যামেজিং ট্যুর, এরকম আমরা এই কথাগুলো বলতে পারি। মানে কোন কিছু স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, ব্যবহার করতে পারি, তাই না? তাহলে দেখেন অনেক চমৎকার চমৎকার আমরা কিন্তু জিনিস শিখতেছি, রাইট? এবার দেখেন যখন আমরা কোনো কিছুর রিজন বা কজ, কারণ খুঁজতে যাই তখন আমরা কি বলি। কোনো কিছু রিজন যদি আমরা বলি বা কোনো কারণ বলতে চাই, তাহলে আমরা কোন কোন লিঙ্কার গুলো ব্যবহার করি সেটা একটু দেখি। ওকে, কজেস, ওকে তাহলে কি কি রিজনস বা কজেস এর ক্ষেত্রে আমরা কোন কোন লিঙ্কার গুলো ব্যবহার করব সেটা একটু দেখি। ওকে
তাহলে কজেস বলার জন্য আমরা বেসিক্যালি সবচেয়ে যেটা ব্যবহার করি বিকজ। এটা আমরা কি জানি না এমন কেউ নাই, কিন্তু সবাই আমরা বলি বিকজ, অথবা বলি কি বিকজ অফ, বিকজ অফ, বিকজ অথবা বিকজ অফ, যে কোনো একটা বলতে পারি, রাইট। তবে বিকজ না বলে বিকজ অফটা বলবেন, বিকজ এর চেয়ে বিকজ অফটা বেশি স্মার্ট মনে হয়। আবার আরেকটা বলতে পারেন ওয়িং টু, কি বলবেন বলেন তো, আরেকটা বলতেন ওয়িং, ওয়িং টু মানে কি কারণে, মানে এই কারণে এটা আমি পছন্দ করি, বিকজ অফ দিস, এই ইস্যুটার জন্য আমি এটা পছন্দ করি, বা বিকজ দিস ইস্যু ইজ ভেরি কি ক্রুশিয়াল ফর আস, এরকম কথা বলে না। বা ওয়িং টু দিস, বা আরেকটা বলতে পারেন যে ডিউ টু, ডিউ টু মানেও কি কারণে, রাইট। বা আরেকটা আমরা যেটা ব্যবহার করি সবচেয়ে বেশি যেহেতু, হ্যাঁ, সিন্স অথবা অ্যাজ ব্যবহার করি না আমরা, সিন্স অথবা যেহেতু বিষয়টা আমাদের জন্য খুব ইফেক্টিভ, তাই আমরা এটা ব্যবহার করি, সিন্স বা অ্যাজ ব্যবহার করেন, বা বিকজ অফ এটার জন্য আমরা ব্যবহার করি, বা ওয়িং টু বা ডিউ টু। তবে আপনি বিকজ অফ বা ওয়িং টু ডিউ টু ব্যবহার করবেন, তাহলে বেশি কি মনে হবে, স্মার্ট মনে হবে, রাইট। কারণ এটা মনে করলে ব্যবহার করলে আপনি বেশি নাম্বার ক্যারি করবেন। এবার আসেন, যখন আমরা কোনো ওপিনিয়ন বা আমাদের কোনো মতামত দিতে যাই, তখন কিন্তু আমাদের কিছু লিঙ্কার ব্যবহার করতে হয়, তাই না? লিঙ্কার ব্যবহার করতে হয় না, কিছু ওপিনিয়ন বা মতামত দিতে গেলে। তাহলে গিভিং ইওর ওপিনিয়ন, গিভিং ইওর ওপিনিয়ন, তাহলে কিভাবে আমরা, সরি, ওকে, রাইট। আমরা কিভাবে আমাদের ওপিনিয়ন বা আমাদের মতামত দিব সেটা দেখি, সেখানে আমরা কি কি ধরনের লিঙ্কারের ব্যবহার করতে পারি, রাইট। দেখেন আমরা সবচেয়ে ব্যবহার করি যে ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে, তাই বলে না, ইন মাই ওপিনিয়ন আমার মতে, দিস প্রজেক্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এই যে ইন মাই ওপিনিয়ন। কিন্তু আপনি যদি খালি বলতেন যে দিস প্রজেক্ট উইল বি ভেরি হেল্পফুল ফর আস, তো এটা কেমন লাগতেছে। আর আপনি যদি বলেন ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে এই প্রজেক্টটি অনেক হেল্পফুল হবে, তখন কি হবে, সেন্টেন্সটা অনেক স্মার্ট মনে হবে, অনেক চুজি মনে হবে, এবং কি শুনতে একটু কি লাগবে, একটু ভালো লাগবে, তাই না? বা এটা বলতে পারেন ইন মাই ভিউ, আমার দৃষ্টিতে, ইন মাই ভিউ বা ইন মাই ওপিনিয়ন আমার মতে, দুটাই সেম। আবার আরেকটা ব্যবহার করে থাকে যে ইন মাই রেসপেক্টিভ, ইন মাই রেসপেক্টিভ। তবে আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনাদের, এটা না ব্যবহার করার জন্যই, কারণ যারা রাইটিং লিখবেন আইএলটিএস এর রাইটিং এ এটা লিখলে নাম্বারটা পাবেন না, নাম্বার কম পাবেন। এই দুইটাই সবচেয়ে বেস্ট, ইন মাই ওপিনিয়ন বা ইন মাই ভিউ, এই দুইটার যে কোনো একটা যদি লেখেন তাহলে আপনি ভালো নাম্বার পাবেন। অথবা আপনি যারা বেসিক একবারে তারা এটা বলতে পারেন আই থিঙ্ক, বলতে পারেন আই থিঙ্ক বা আই বিলিভ, আই বিলিভ। তবে এইটাতে কম নাম্বার পাবেন, এই দুইটার জন্য সবচেয়ে বেশি নাম্বার পাবেন। আর এটা আমি বারবারই বলতেছি, এটা আপনি ব্যবহার না করাই ভালো আইএলটিএস এর রাইটিং এ ইন মাই রেসপেক্টিভ, কারণ এটা আমি অনেক রিসার্চ করে দেখছি। ইভেন হলো বিভিন্ন যারা আইএলটিএস রাইটিং বিষয়ে যারা গাইডলাইন দিয়ে থাকেন, বড় বড় যারা স্কলার, তারা বলেছেন যে এই ইন মাই রেসপেক্টিভটা কি অ্যাভয়েড করে ভালো, ইন মাই ওপিনিয়ন বা ইন মাই ভিউ এটা বেস্ট। ওকে, আর যদি আপনার এই দুইটা না মনে থাকে তাহলে আই থিঙ্ক বা আই বিলিভ ইউ ক্যান ইউজ। ওকে, এই দুইটা আপনি ইউজ করতে পারেন। এবার আসেন যে আমরা অনেক সময় কি হচ্ছে যে কোনো বিষয়কে একটু এক্সপ্লেন করার জন্য বা বলি দুঃখজনকভাবে আমি সেখানে উপস্থিত ছিলাম না, হ্যাঁ, বা ভাগ্যক্রমে আমি সেখানে উপস্থিত ছিলাম, এই কথাগুলো বলার জন্য আমরা কোন লিঙ্কার গুলো ব্যবহার করি, ঠিক আছে? এগুলো বলার জন্য আমরা কি কোন ধরনের লিঙ্কার গুলো ব্যবহার করি, মানে এটা হলো যেমন আমরা বলি যে দুঃখজনকভাবে আমি সেখানে উপস্থিত ছিলাম, তাহলে আনলাকিলি, আনলাকিলি বলি বা কি বলি স্যাডলি, মানে কি দুঃখজনকভাবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আনলাকিলি বা স্যাডলি যখন এরকম বলি, বা যদি ভাগ্যক্রমে বলতে চান তাহলে কি বলবেন লাকিলি,
লাকিলি, এই তিনটা ব্যবহার করতে পারেন। যদি আপনি বলেন দুর্ভাগ্যবশত বা দুঃখজনক ভাবে আমি সেখানে উপস্থিত ছিলাম, তাহলে আনলাকিলি বা স্যাডলি। আর যদি ভাগ্যক্রমে বা ভাগ্য মানে সৌভাগ্যক্রমে আমি সেখানে উপস্থিত ছিলাম, লাকিলি, এটা ব্যবহার করতে পারেন। ওকে, এবার দেখেন কোন বিষয়ে যদি আমরা তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে চাই, সেখানেও কিন্তু আমরা কিছু লিঙ্কারে ব্যবহার করতে পারি। কারণ প্রত্যেকটা লিঙ্কার আমাদের স্পিকিং স্টাইল বলেন বা রাইটিং স্টাইলকে কি করে ফেলে, একটু হায়ার লেভেলে নিয়ে যায়, মার্কারি করতে এটা হেল্প করে। সেজন্য আমাদের বারবার বলতেছি লিঙ্কার গুলো জানা খুব দরকার। তাই এরকম অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বিষয়গুলো নিয়ে যে লিঙ্কার গুলো আছে সেগুলো কি, অ্যাডভান্টেজ অথবা বলতে পারেন ডিসঅ্যাডভান্টেজ, লিঙ্কার। অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ লিঙ্কার গুলো কোনগুলো, এখানে যেমন যদি আপনি বলেন যে আমরা বলি না যে অসুবিধাগুলো কি কি, তাহলে কি বলবেন আপনি, ডিফিকাল্টি, এটা বলতে পারেন। কি বলতে পারেন প্রথমেতে, ডিফিকাল্টি এই লিঙ্কার ব্যবহার করতে পারেন, অথবা বলতে পারেন যেটা আমরা সবাই ব্যবহার করি, ডিসঅ্যাডভান্টেজ, তাই না, ডিফিকাল্টি বা ডিসঅ্যাডভান্টেজ। আর কে একটু যদি ইয়া করতে চান সেটা ট্রাবল বলতে পারেন, এগুলো ব্যবহার করেন, ট্রাবল, ঠিক আছে। কিন্তু আপনি এর চেয়ে বেস্ট বলবো আমি এটা ব্যবহার করতে হবে, ইনকনভিনিয়েন্স, ওকে, ইনকনভিনিয়েন্স। অথবা আপনি ব্যবহার করতে পারেন যে ড্রব্যাক বলতে পারেন, কিছু অসুবিধার কথা বলতে গেলে ড্রব্যাক, এই কথাটা আপনি ইউজ করতে পারেন, ড্রব্যাক ইউজ করতে পারেন। বা আপনি বলতে পারেন যে হ্যান্ডিক্যাপ, ওকে, এই কথাগুলো আপনি বলতে পারেন। তাহলে দেখেন যখন কিছু আপনি অসুবিধার কথা বলবেন তখন ডিফিকাল্টি, ডিসঅ্যাডভান্টেজ এগুলো বলতে পারেন, বা ট্রাবল, যেগুলো আমরা নরমালি এগুলো জানি তিনটা। কিন্তু ইনকনভিনিয়েন্স বা ড্রব্যাক বা হ্যান্ডিক্যাপ, এই তিনটার যে কোনো একটা যদি ব্যবহার করেন, আপনার রাইটিং যে নাম্বার, হ্যাঁ, সেখানে আপনি বেশি নাম্বার অবশ্যই ক্যারি করবেন, বা আপনার যে স্পিকিং স্টাইলটা কি হবে, অনেক স্টাইলিশ মনে হবে। আপনি ডিফিকাল্টি বা ডিসঅ্যাডভান্টেজ বা ট্রাবল এটা তো সবাই জানে, কিন্তু আপনি যদি ওইখানে কথার ভিতরে উল্লেখ করেন যে আই ওয়ান্ট টু এক্সপ্লেন সাম ইনকনভিনিয়েন্স বা আই ওয়ান্ট টু এক্সপ্লেন সাম ড্রব্যাক বা হ্যান্ডিক্যাপ, তখন এটা কিন্তু আপনার কথাটাকে অনেক স্টাইলিশ মনে হবে বা একটু চুজি মনে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ডিফিকাল্টিজ বা ডিসঅ্যাডভান্টেজেস, তখন কিন্তু কেমন লাগবে, এটা আমরা সবাই পরিচিত সাথে। কিন্তু ইনকনভিনিয়েন্স বা ড্রব্যাক বা হ্যান্ডিক্যাপ যদি বলেন তাহলে কি হবে, অনেক স্মার্ট মনে হবে। বা আপনি যদি কিছু সুবিধা এবং অসুবিধা একসাথে বলতে চান, তাহলে একটা আছে, লিঙ্কার আছে যেটা খুবই ইউজ হয়, সেটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে পোর্স অ্যান্ড কনস, মানে সুবিধা এবং অসুবিধা। এটা সুবিধা এবং অসুবিধা বলতে গেলে আপনি এটা উল্লেখ করতে পারেন, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট সাম পোর্স অ্যান্ড কনস, মানে আমি কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে কি করতে চাই, বলতে চাই বা উল্লেখ করতে চাই। হ্যাঁ, এটা আপনি বলে আপনি শুরু করতে পারেন। যখন এটা বলবেন তখন আপনার কি হবে, নাম্বারটা বেশি ক্যারি করবেন, রাইট। তো এইগুলো আপনি কিন্তু আপনার কি লিঙ্কার হিসেবে বলতে পারেন বা ব্যবহার করতে পারেন। এবার আসেন যে আমরা যখন এর আগে দেখলাম যে কোন কিছু অ্যাডমিট করতে গেলে আমরা কিভাবে অ্যাডমিটেড করলাম, হাউ ভার্ব দিয়ে, মোর ভার্ব দিয়ে শুরু করলাম। তো এখানে আরো কিছু চাইলে আপনি তার সাথে অ্যাড করতে পারেন। এর আগে আমরা দেখছিলাম এই যে দেখেন অ্যাডমিটেড উইদাউট, নো সরি এটা না, অ্যাডিশনালি, যেখানে যেমন উল্লেখ করছিলাম যে ইন অ্যাডিশনাল বা বিসাইড, ফার্দারমোর, যা এটা হচ্ছে কোনো কিছু আমরা যখন স্বীকার করে নিচ্ছি, যেমন তখন আমরা ব্যবহার করছি আনডাউটেডলি, উইথাউট ডাউট বা আনকোয়েশ্চেনেবলি। তো আপনি আরো কিছু স্বীকার করে বা তার সত্ত্বেও, মানে একটা বিষয় এটা স্বীকার করলেন, হ্যাঁ, স্বীকার করার পরেও আপনি কিন্তু কি করতে পারেন, কিছু কন্ট্রাস্ট করতে পারেন, মানে কোনো বিষয়ে আপনি তার সাথে অ্যাগ্রি হলেন, অ্যাগ্রি হওয়ার পরে কিছু
বিষয় বলতে গেলেন সেটাকে বলা হয় কন্ট্রাস্ট। ঠিক আছে, কি বলেন ওটা? কন্ট্রাস্ট লিঙ্কার। কন্ট্রাস্ট লিঙ্কার সেগুলো কি? কন্ট্রাস্ট লিঙ্কার গুলো কি? দেখেন যে কন্ট্রাস্ট লিঙ্কার গুলো যদি আপনি বলেন তাহলে আপনার আরেকটু কি হবে, ওইটা একটু অ্যাডভান্স মনে হবে, কারণ ওটা আপনি বললেন, বলার পরে আপনি বলতেছেন যাই হোক, মানে আনডাউটেডলি তোমার এই বিষয়গুলো খুবই চুজি বা খুবই ভালো, বলার পরে হাউএভার যাই হোক বলে আপনি কি করতেছেন, হাউএভার দিয়ে শুরু করলেন, বলে আপনার যে কথাটা সে বক্তব্যটা বললেন। ঠিক আছে, হাউএভার বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে নেভার দ্য লেস, নেভার দ্য লেস আপনি এটা বলতে পারেন। তা সত্ত্বেও যাই হোক, মানে আপনি স্বীকার করলেন বা আনডাউটেডলি তোমার যে টেকনিকটা বা তোমার যে প্রজেক্টটা ভালো না, এরকম হয় না অনেক সময়, আপনি তার নেগেটিভ জিনিসটা বললেন কিন্তু একটু গুছায় সুন্দরভাবে বললে সুন্দর লাগে শুনতে। নেগেটিভ জিনিসটা বললেন যে আনডাউটেডলি ইউর স্কিম ওয়াজ পোর বা ইউর স্কিম ওয়াজ নট সাস ইফেক্টিভ ফর আস, মানে আমাদের জন্য ততটা ইফেক্টিভ নয়, তারপরেও নেভারদালেস তবুও আমরা এই স্কিমটাকে ইউজ করব পরবর্তী কি করে বেনিফিটের জন্য। তখন আপনি কিন্তু হাউএভার বা নেভারদালেস এই কথা ব্যবহার করতে পারেন, বা বলতে পারেন যেমন যা ইভেন দো, তাই না? কি বলতে পারেন? দো বা ইভেন দো, যদিও, বা ইভেন দো, এটা বলতে পারেন। আবার বলতে পারেন কি ডেসপাইট, সত্ত্বেও, এরকম না? ডেসপাইট মানে এটা সত্ত্বেও আমি তোমার এটা ব্যবহার করতেছি। বা আরেকটা বলতে পারেন ইনস্পাইট অফ, মানে সত্ত্বেও, ডেসপাইট বা ইনস্পাইট অফ মানে এটা সত্ত্বেও আমি তোমার এটা ব্যবহার করতেছি। এভাবে কিন্তু আমরা কি কন্ট্রাস্ট লিঙ্কার ইউজ করে আমাদের সেন্টেন্স গুলোকে অনেক স্মার্টলি উপস্থাপন করতে পারি। ওকে, এবার আসেন যে আপনি যখন কোনো এক্সাম্পল দিতে চান কোনো জায়গায়, কিভাবে দিই আমরা? কোনো এক্সাম্পল দিতে চাই যখন, তখন আমরা কিভাবে দিই? তাহলে কি বলতে পারি আমরা? এটা গিভিং এক্সাম্পল। ধরেন আমরা কিভাবে এক্সাম্পলটা দিব, এক্সাম্পলে আমরা কি লিখব? সরাসরি আপনি যদি একটা কথা সম্পর্কে বলেন যে অমুক লোক খুব ভালো ছিল বা অমুক লোক খুব সৎ, এভাবে বলেন, তো কি এভাবে যদি আপনি বলেন দ্য ম্যান ওয়াজ কি অনেস্ট, তাই না? বা আমি বললাম যে দ্য ম্যান ওয়াজ টেরেবল, লোকটা খুব ভালো খারাপ ছিল, এই কথাটা যখন আপনি বলছেন দ্য ম্যান ওয়াজ টেরেবল বা দ্য ম্যান ওয়াজ অনেস্ট, দ্য ম্যান ওয়াজ জেন্টেল, যেটাই বলেন জেন্টেল, এভাবে আপনি যখন বলতেছেন যে লোকটা খুব সৎ ছিল বা ভদ্র ছিল, তো এভাবে না বলে যদি ফর এক্সাম্পল দিয়ে শুরু করেন, এজ এ এক্সাম্পল হিসেবে আমি কথাটা বললাম, হ্যাঁ, যদি আপনি কি বলেন ফর এক্সাম্পল, এই কথাটা বলার পরে কমা দেওয়ার পরে আমি যে সেন্টেন্সটা বলেছিলাম এটা বলেন, তাহলে কি হবে? অনেক স্মার্ট মনে হবে। তো এই ফর এক্সাম্পল বা আপনি কি বলতে পারেন, আরেকটা বলা যায় হচ্ছে ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স মানেও কি এক্সাম্পল, রাইট? ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স এই দুইটা বেশি সবচেয়ে ব্যবহার হয়ে থাকে। আরো আছে যে ওয়ান মোর ক্লিয়ার এক্সাম্পল ইজ, এটা বলতে পারেন ওয়ান মোর ক্লিয়ার, বা ওয়ান মোর না বলে আপনি ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ বলেও আপনি শুরু করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে সবচেয়ে ভালো হবে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স। তারপরে যদি মানে আপনার রাইটিংটা অনেক বড় হয়, সেক্ষেত্রে যে আপনি হয়তো ফর ক্লিয়ার এক্সাম্পল ইউজ করবেন, তার চেয়ে আমি মনে করি সাস অ্যাজটাই বলবেন, সাস অ্যাজ বলতে পারেন, সাস অ্যাজ। ওকে, এটা ভালো হবে। যে ফর এক্সাম্পল আমি যদি সিরিয়ালি বলতে চাই তাহলে আপনাদেরকে বলবো ফর এক্সাম্পল ব্যবহার করুন প্রথমে, তারপর আবার যদি দরকার হয় ফর ইনস্ট্যান্স ব্যবহার করেন, তারপর আবারও যদি আপনাদের এক্সাম্পল দেওয়ার প্রয়োজন হয় তাহলে সাস অ্যাজ ব্যবহার করেন, তারপরে যদি লাগে তাহলে আপনি সেখানে ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দিয়ে শুরু করতে পারেন। ওকে, বা আরো আছে যেমন অ্যাক্রোর্ডিংলি, এটাও বলতে পারেন, হ্যাঁ,
এটা হয়তো আপনি বললেন, যখন এটা আসলে ডিপেন্ড করবে আপনার কতগুলো এক্সাম্পল দেওয়ার লিঙ্কার প্রয়োজন হবে তার উপর ডিপেন্ড করে বলবেন। কিন্তু আমি আপনার কাছে সাজেস্ট করবো প্রথমেই রাখবেন ফর এক্সাম্পল এবং ফর ইনস্ট্যান্স, তারপরে যদি লাগে তাহলে সাচ অ্যাজ, তারপরে অ্যাকর্ডিংলি এগুলো ব্যবহার করবেন। তো এই ছিল হলো গিভিং এক্সাম্পল কিভাবে দিব। এবার দেখেন কোনো ফলাফল বা রেজাল্ট নিয়ে আমরা যদি কথা বলতে চাই, কোনো ফলাফল বা রেজাল্ট নিয়ে কথা বলতে চাই, তার মানে হলো রেজাল্ট অথবা ফলাফল বলেন, তাই না? ফলাফলের কি ইংলিশ কি? কনসিকুয়েন্স, তাই না? কনসিকুয়েন্স, কনসিকুয়েন্সেস। ফলাফল বা রেজাল্ট দুইটারই ইংলিশ হচ্ছে কনসিকুয়েন্স বা রেজাল্ট। এগুলো নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে কি কি লিঙ্কার গুলো আপনি ব্যবহার করবেন। দেখেন আমরা সবচেয়ে যেটা বেশি ব্যবহার করি যে অ্যাজ এ রেজাল্ট, এটা তো সবাই ব্যবহার করি, অ্যাজ এ রেজাল্ট, তাই না? তো এটা ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন ইনকনসিকুয়েন্স, ব্যবহার করতে পারেন ইনকনসিকুয়েন্স ব্যবহার করতে পারেন। ইনকনসিকুয়েন্স দিয়ে কমা দিয়ে আপনি শুরু করতে পারেন, মানে ফলাফলটা কি, যে বিষয়ে বলছিল ওটা এক্সপ্লেন করেন, অ্যাজ এ রেজাল্ট না বলে ইনকনসিকুয়েন্স বলে শুরু করলেন। বা আপনি এটা বলতে পারেন যে কনসিকুয়েন্টলি এটা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন অ্যাজ এ কনসিকুয়েন্স, তাহলে দেখেন ইনকনসিকুয়েন্স বলতে পারেন, কনসিকুয়েন্টলি বলতে পারেন, অ্যাজ এ কনসিকুয়েন্স, এগুলো আপনি বলতে পারেন। এগুলো বললে অনেক স্মার্ট মনে হবে, ঠিক আছে? আপনি রেজাল্টের বিষয়ে অ্যাজ এ রেজাল্ট বলতে পারেন, দ্যাটস ওকে, এটা কিন্তু নর্মালি সবাই ব্যবহার করে। কিন্তু ইনকনসিকুয়েন্স বা কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ কনসিকুয়েন্স, এটা কয়জন ইউজ করে? আপনাকে সবসময় কি অল্টারনেটিভ ওয়ে থিঙ্কিং করতে হবে। সবাই যেটা ব্যবহার করতেছে আপনাকে সবগুলো ওরকম ব্যবহার করতে তা না, এগুলো ব্যবহার করতেছে যারা অ্যাডভান্স লেভেল, তারা ডেফিনেটলি ব্যবহার করতেছে। আর আপনিও তো অ্যাডভান্স হতে চান, তাই না? এই জন্য আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। নর্মালি সবাই আমরা কিন্তু যারা বেসিক লেভেলে আছে বা ইন্টারমিডিয়েট লেভেলে আছি বা কেবল শিখতেছি, সবাই কিন্তু প্রথমে জানলে কি জানে? অ্যাজ এ রেজাল্ট, ফলাফল সম্পর্কে কিছু বলতে গেলে সে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করে। কিন্তু ইনকনসিকুয়েন্স বা কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, এগুলো কিন্তু সবাই ব্যবহার করে না, রাইট? এগুলো কিন্তু সবাই ব্যবহার করে না। এবার আমরা লাস্ট বাট নট লিস্ট, সবার শেষের যেটা শিখবো সেটা হলো কোনো কিছু যখন আমরা কনক্লুশন টানবো, হ্যাঁ, কনক্লুডিং লিঙ্কারের ব্যবহার আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। কি? কনক্লুডিং লিঙ্কার্স, তাই না? কনক্লুডিং লিঙ্কার্স, এই কনক্লুডিং লিঙ্কার্স এর আমাদের ব্যবহার জানতে হবে। লাস্টে আমরা যখন কোন কনক্লুশন টানবো তখন আমরা কিভাবে বলবো, এটা খুবই সহজ, হ্যাঁ, খুবই সহজ। প্রথমে আমরা বলবো যে ইনকনক্লুশন, ঠিক আছে, কনক্লুশন। তাহলে প্রথমে কি বলবো আমরা? ইনকনক্লুশন, এটা বলবেন আপনারা। এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এবং সবাই দেখবেন যারা রাইটিং এ লেখে এটাই দেখবেন, বিভিন্ন একটু রিসার্চ করে দেখবেন, বিভিন্ন লেখালেখি দেখবেন এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, যে ইনকনক্লুশন। আরটা এর পরে ইউজ হয়, সেটা হলো টু কনক্লুড। কনক্লুশন এবং টু কনক্লুড, এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। কনক্লুডিং লিঙ্কার্স হিসেবে ইনকনক্লুশন এবং টু কনক্লুড সবচেয়ে বেশি ব্যবহার হয়, রাইট? তারপরে ব্যবহার হয় যে টু সাম, তারপরে ব্যবহার করে। আর আরেকটা ব্যবহার হয় ইন সাম, তবে এর ব্যবহার খুব কম। এখন আমি আপনাকে বলি, যদি নাম্বার বেশি ক্যারি করতে চান তাহলে এই দুইটা হলো প্রথমে রাখবেন। সাপোজ এক জায়গায় আপনি এই কনক্লুডিং লিঙ্কার্স এর জন্য আপনি নাম্বার পাবেন হয়তো ধরেন 0.5, তো এখানে আপনি যদি টু সাম ব্যবহার করেন তাহলে যে নাম্বার পাবেন তার চেয়ে যদি টু কনক্লুড বা ইনকনক্লুশন ব্যবহার করেন তার চেয়ে বেশি নাম্বার ক্যারি করবে, রাইট? আর ইন সামটা এটা আপনি অ্যাভয়েড করবেন, ব্যবহার করবেন না। তার মানে এই দুইটা প্রথমে রাখবেন, তারপরে এটা রাখবেন, ইনকনক্লুশন, টু কনক্লুড, তারপরে টু সাম আপ হবে, হ্যাঁ, টু সাম আপ, ওকে? এটা 3 নম্বরে রাখবেন, রাইট? তো এইভাবে যদি এই লিঙ্কার গুলো আপনার রাইটিং এর মধ্যে অ্যাড করতে পারেন বা আপনার স্পিকিং এর মধ্যে অ্যাড করতে পারেন, ডেফিনেটলি আপনার স্পিকিং স্টাইল বলেন বা রাইটিং স্কিল বলেন বা স্টাইল বলেন, সবগুলো কি হবে? অনেক অ্যাডভান্স এবং চুজি মনে হবে।
তো এই লিঙ্কারগুলো আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কাছে কতটুকু হেল্পফুল মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই লিঙ্কারগুলো দিয়ে আপনারা বিভিন্ন এক্সাম্পল চান যে এই লিঙ্কারগুলো ব্যবহার করে কি কি ধরনের এক্সাম্পল আমরা কি কি ধরনের সেন্টেন্স মেক করতে পারি সেগুলো এক্সাম্পল সহকারে আমাদের দেখান, কমেন্টস করে দেখেন, বলেন, তাহলে আমি ট্রাই করব সেটার উপরে ভিডিও মেক করা। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।